আমাদের আজকের নাটক যোদ্ধা। রচনা ও প্রযোজনা সুলাইমান খোকা। নাট্যানুষ্ঠান যোদ্ধা। কবে হবে বল দেখি? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তোমরা কি বেরোচ্ছ না ঢুকছো? তার মানে? মানে কোনো পার্টিতে যাচ্ছ নাকি কোনো পার্টি শেষ করে এইমাত্র ঘরে ঢুকলে? ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকেই তোর চিৎকারে কানটা ফেটে যাওয়ার দশা হলো আর কি। সরি ভাইয়া, সরি। তোমরা তো জানো আজ একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে বরাবরের মতো এবারও লতিকা নিজ হাতে সব রান্না বান্না করেছে, আর আমি নিজে সব গোছগাছ করছি। সে তো জানি। তা তোমরা কি বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে এসেছো ভাবি? না, বরঞ্চ খিদেটাকে চঞ্চনে করে ফিরছি। নাইট ওয়াক করে এলে নাকি? কি যে বলো না, ফাংশনে গিয়েছিলাম। তোমার ছেলেমেয়েরা কোথায়? মল্লিকা, অতুল? ওদের কথা আর বলো না ভাবি। ওরা দুজনেই মোটামুটি ব্যস্ত। একজন সঙ্গীত বিশারদ আর অন্যজন নৃত্যপটীয়সী। আজকের দিনে ওদের কদরের শেষ নেই। তোমার ছেলে মেয়ে দুটো আসলেই খুব গুণী। ঠিক আছে, এসো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ না করে বরং খাবার টেবিলে গিয়েই বসি। কি ব্যাপার ভাইয়া, তুমি হাঁ করে তাকিয়ে আছো কেন? শুনছি, তোর কথা শুনছি। আর আর কি? আর দেখছি তোকে, কত সুখ তোকে ঘিরে রয়েছে। এমনটা সবার কাছে মনে হয় ভাইয়া। ওই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সব সুখ আমার বিশ্বাস। ছাড়ো তো এসব কথা। তোমার বউ লতিকা কোথায়? দোতলার ঘরে টেবিল সাজিয়ে বসে আছে। কিন্তু এখনো রাত 10টাই বাজলো না, এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া ঠিক হবে? বসতে বসতে 10টা বেজে যাবে। চলো চলো। কিন্তু হাত মুখটা ধোয়ার সময় তো দিবি নাকি? হাত মুখ আমার বাথরুমে ধুয়ে নেবে। চলো চলো, পেট চোঁচো। মনোর, বিশাল আয়োজন দেখছি সত্যি সত্যি। বাইরের কোনো গেস্ট আছে নাকি? না না, স্রেফ আমরা, ফ্যামিলি মেম্বারস অনলি। শান্তনা কোথায়? শান্তনা ওই যে মার পছন্দের গানটা গাইছে। ওকে খেতে ডাকুনি? ডাকিনি মানে? আমি নিজে মার ঘরে গিয়ে কবার করে বলে এসেছি। আসছে না কেন? কেন যে প্রশ্ন করো না ভাবি, জানোই তোর স্বভাব। খাবে না বলেছে, খাবে না, ব্যাস। একমাত্র বোন পঙ্গু, অথচ সারাক্ষণ মায়ের পাশে পাশে পড়ে থাকে, মাকে গান শোনায়, দেখাশোনাও করে। কষ্টের উপর কষ্ট। বলুন ভাইয়া, এটা কার দোষ? বুয়াকেও ঘরে ঢুকতে দেবে না, সমস্ত কাজ নিজে করবে। আমরা আর কি করতে পারি? ঘর সংসার সামলাবো, অফিস সামলাবো নাকি? এনিওয়ে, স্টার্ট করো। খানা দানা স্টার্ট করো। ভাইয়া, ভাবি, কিরে শান্তনা, কি হয়েছে? মা কিরকম করছে? কেমন যেন, একটু অন্যরকম। একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ? এসো না। চল। কি মুশকিল, তাড়াতাড়ি ওঠো। এই তো শেষ করে নিই। রাখো তো, হাত ধো। চলো মার কি হলো দেখে আসি। হ্যাঁ, উঠছি উঠছি, চলো।
ভাইজান, কি বললো ডাক্তাররা? ভয়ের কিছু নেই, তবু ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। যাক, রাখে আল্লাহ, মারে কে। চুপ! কি যে ছেলে মানুষই কথা বলো না। এই শাহিনটা চিরকাল ছাগলই থেকে গেল। ওর ছেলেমেয়েরাই ওর চেয়ে বরং বেশি গম্ভীর, বেশি ব্যক্তিত্বশালী। কথাটা তা নয় ভাইয়া। রোগী যখন ইন্টেন্সিভ কেয়ারে, তখন আমাদের তো কিছুই করণীয় নেই। উপরে আল্লাহ, নিচে ডাক্তার। এই বরং ক্লিনিকে ভিড় জমালে অন্যান্য রোগীদের সমস্যা হবে। তাই মানবিক কারণই বলো আর নুইসেন্স ক্রিয়েট না হওয়ার জন্যই বলো, ইমিডিয়েটলি আমাদের ক্লিনিক ত্যাগ করা উচিত। তাছাড়া অত বড় বাড়িতে সান্ত্বনা রয়েছে একা, ঠিক মতো ক্র্যাচ ধরে চলতেও পারে না। সবই তো বুঝলাম, কিন্তু মাকে তো একা রেখে দেওয়া যায় না। ডাক্তাররা তো বললই ভয়ের কিছু নেই, তবু ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছে। তারপরে একটা কথা তো আমরা সবাই জানি যে মায়ের মূলত তেমন কোনো অসুখই নেই। আহ শাহিন, আসলে বাবা মারা যাওয়ার পর থেকে মা কোনো কথাই বলছেন না। তার মানে তুই কি বলতে চাস মা ইচ্ছে করে কথা বলছেন না? ডাক্তাররা তো কোনো কারণ বের করতে পারেনি মার কথা না বলার। সাইকিয়াট্রিস্টরা বলেছেন এটা মনের ব্যাপার। এই, কি আবল তাবল বকছো? কোনো মানুষ কি ইচ্ছে করে এত বছর কথা না বলে থাকতে পারে? সেটাই তো রহস্য, সেটাই তো সমস্যা। কথা বলে ফেললে তো সব সমস্যার সমাধান হয়েই যেত। সমস্যা? মা তো আমাদের কারো কোনো সমস্যা করছেন না ভাই শাহিন। তুমি বুঝতে পারছো না ভাবি, আমাদের সম্পত্তি, বাড়ি, ঘর সবই তো মার নামে। এতে বড় রকমের একটা ফ্যাকরা আছে, সেটা বুঝতে পারছো না? এই মুহূর্তে এসব কথা না বললে কি নয়? লোকে শুনলে আমাদের কি ভাববে বলো তো? আশেপাশে রোগীদের লোকজন আছে, সে খেয়াল আছে? আরে রাখো, আজকাল কে কার কথায় কান দেয় বলো? ভালো কথায় না দিলেও দেখো গে, মন্দ কথায় ঠিকই কান দেয়। আরে রাখো, ওসব উস্কানিমূলক কথাবার্তা বলো না। শাহিন, কথা না বাড়িয়ে তোর মন চাইলে তুই তোর বউকে নিয়ে বাড়ি চলে যা। ভাইয়া, আমাকে আবার টানছেন কেন? না না, ঠিক তোমাকে টানার কথা না। শাহিন বাস্তবিকই বলেছে, আসলে এখানে আমাদের কারোরই প্রয়োজন নেই। তাই বলেছিলাম তোমরা দুজন বরং বাড়ি গিয়ে রেস্ট নিতে পারো। দরকার হলে কাল ভোরবেলায় তো আসতে পারবে। এক্স্যাক্টলি, চলো বাড়ি চলো। আল্লাহ চাহে তো ভোরের মধ্যে মা ভালো হয়ে যেতে পারেন, তখন একটা ফোন করে দিও তো ভাইয়া। মা রিলিজ হয়ে গেলে তো আর আসা দরকারই হবে না। হ্যাঁ, তাই হবে। মানবী, তুমিও না হয় বাড়ি চলে যাও শাহিনদের সাথে। একসাথে দুইজন কষ্ট করে কি লাভ? আমিই থাকি। বরং আমি থাকি, তুমি চলে যাও। না না, হঠাৎ মার যদি কোনো কিছু দরকার হয়? মার হঠাৎ কোনো কিছু দরকার হলে তোমার চেয়ে আমি বেশি কাজে লাগবো, বুঝতে পেরেছো? ও ও হ্যাঁ, বুঝেছি। তাছাড়া তুমিও তো প্রেশারের রোগী। সেটাও ভেবেছি। তাহলে তাহলে আমি থাকি, ভোরবেলা কেউ আসলে আমি চলে যাব। কিন্তু রাতে তুমি শোবে কোথায়? একটা রাত না শুলে কি হবে, সোফায় বসে থাকবো, নয়তো এই যে দেয়াল ঘেরা বাগানটায় পাচারি করে রাতটা কাটিয়ে দেবো। সেই ভালো, সেই ভালো। ডিসিশনটা মন্দ না। তাহলে ভাবি তুমি থাকছো না? হ্যাঁ ভাই লতিকা, আমি থাকি, তোমরা যাও। রাত 2টো বেজে গেল, বড্ড ক্লান্তি লাগছে, ঘুম পেয়েছে। ঘুম তো পাবেই। সমস্ত নগর মহানগর এখন আরামে শুয়ে আছে, ক্লিনিকটাও বড় শুনশান ফাঁকা। সোফায় বসে থেকে গাটা একেবারে ব্যথা হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করলে ক্লান্তি দূর হবে। সামনের উঁচু দেয়াল ঘেরা লনটায় কত ফুলের গাছ, ঝোপঝাড়, আধো আলো অন্ধকারে একটা ঠান্ডা হাতছানি। এই তো একটা কংক্রিটের বেঞ্চ, এখানেই বসে পড়ি। একটু ঠান্ডা নির্মল বাতাস তো আছে।
ওষুধের ঘুম ঘুম গন্ধের হাত থেকে কিছুটা সময় তো রেহাই পাওয়া যাবে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে কে এমন রসিক মানুষ একা একা ক্লিনিকের লনের ঝোপের পাশে বসে শক্তি ফিরে পেতে প্রার্থনা করে? সাথে তো কাউকে দেখছি না। একা পুরুষ মানুষ, না হাঁটাহাঁটি আর করা গেল না। আমাকে ওয়েটিং রুমেই কষ্ট করতে হবে সকাল পর্যন্ত। যাই, ফিরে যাই। মানবী, কে কে আমার নাম ধরে ডাকে এমন অদ্ভুত স্বরে? গা ছমছম করে উঠল, এগোতে পারছি না, পা ভারী হয়ে গেছে আমার। মানবী, আমি সৈকত। সৈকত? সৈকতের কণ্ঠস্বরে বার্ধক্যের ছাপ। কত বছর পরে এই কণ্ঠের ডাক শুনলাম। মানবী, ফিরে তাকাও। এমন অবাক চোখে কেন চেয়ে আছো? আমাকে চিনতে অসুবিধা হচ্ছে? সৈকত, না না, অসুবিধা হচ্ছে না, কিন্তু এতকাল পরে কোত্থেকে, কিভাবে, এখানে কেন? ঠিক 25 বছর আগের মতোই সুন্দর রয়ে গেছো তুমি। খুব অল্পই বদলেছ। তোমার হাঁটু পর্যন্ত লম্বা ঘন কালো চুল পিঠের উপরে উঠেছে, আর কিছুটা মুটিয়ে গেছো এই যা। বুড়িয়ে গেলেও এই অস্পষ্ট আলোতে তোমাকে চিনতেও এক মুহূর্ত দেরি হয়নি আমার। তবে ঘোর কাটতে যেটুকুন সময় লেগেছে। কেমন আছো? আমার প্রশ্নগুলোর উত্তর এখনো পেলাম না। আমি বড় দ্বিধান্বিত ছিলাম। তোমাকে ডাকবো কি ডাকবো না। সেই তোমাদের সবার আসার সময়ই তোমাকে আমি দেখেছিলাম। তোমাকে দেখেই আমি আড়াল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম গত 25 বছর যেমন দৃষ্টির আড়ালে ডুব দিয়ে ভুলে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, আজও তেমনি আড়ালে গিয়ে বেঁচে যাব। কিন্তু না, অস্থিরতায় ছটপট করছিল মনটা। কি করে একবার কথা বলা যায়? মনের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে পড়লাম। ক্লান্ত? এই বয়সটাই তো ক্লান্তির। না, ঠিক না। ক্লান্তি আসে ঘুরে ঘুরে, আবার নতুন করে জাগবার জন্যে। কিন্তু আমাদের দুজনেরই যে যথেষ্ট বয়স হয়েছে, তা অস্বীকার করার কি আছে? বারবার বয়সের কথা তুলে তুমি কি ইঙ্গিত করতে চাইছো বুঝতে পারছি না মানবী। বোঝাতে চাইছি আমরা যথেষ্ট পরিণত হয়েছি। পুরনো হলেই পরিণত হয় না সব কিছু। যাক, সেসব কথা। তোমার সঙ্গে কথা বলে বড় ভালো লাগলো। এইটুকুন ভালো লাগায় উজ্জীবিত হয়ে সামনের দিনগুলো হয়তো কেটে যাবে আমার। তুমি কি তাহলে একা? দুনিয়াতে সবাই একা, আবার কেউ একা নয়। ও ইয়ে, মানে তুমি বিব্রত হচ্ছ? না, মানে আমার শাশুড়ি। জানি সব কথা, সব খবরই নিয়েছি। তবু একটু মুখোমুখি হবার বাসনাকে আজ আর বধ করলাম না। এ এক অদ্ভুত পিপাসা। সৈকত, ঠিক আছে, তোমার শাশুড়ির কাছে যাও। তোমার কিছুটা সময় নষ্ট করার অপরাধকে ক্ষমা করে দিও। না না সৈকত, অপেক্ষার ভারী সময়টাকে ঘাট থেকে নামাবার জন্যই এদিকটায় হাঁটতে এসেছিলাম। আমার কোনো তাড়া নেই। চুপচাপ কেন? সব কথা কি শেষ? শেষই তো। তবে পুরনো কথার পুনরাবৃত্তির মাঝেই কখনো নতুন কথা গজায়, আবার কখনো পুরনোটাই নতুন করে ধরা দেয়। এই তো।
কথার কারিগর তুমি। পেশাটাই তো আমার কথা বলার। সেটা আবার কেমন? শুনতে চাও? আপত্তি নেই। বাকি রাতটার খোরাক যদি জুটে যায়। তাহলে চলো ওই হাসনাহেনার ঝোপটার পাশে গিয়ে বসি। পাগল করা সুবাসী হাসনাহেনার। বসো এখানে। এমনি মুখোমুখি বসতাম আমরা। সেই 69, 70, 71-এও বেশ কটা দিন। এখনো মনে হয় এই তো সেদিনের কথা। মেঘে মেঘে বেলা পেরোয়, অথচ মনে হয় যেন সকাল বেলা। কি করছো এখন? একটা মফস্বল কলেজে শিক্ষকতা। শেষ পর্যন্ত যৌবনের রোমান্টিক ইচ্ছেটাকেই ধরে রাখলে। মফস্বল কলেজে শিক্ষকতা। ঢাকায় আসো না? আসি। আমাদের ঠিকানা জানো না? জানি। তারপরও এত বছরে একবারও এলে না। কোন সম্পর্ক নিয়ে আসবো? ইয়ে না, মানে তুমি একা কিনা বললে না যে? তার মানে? মানে বউ, ছেলে, মেয়ে। হাসছো কেন? হাসছি তোমার বোকার মতো গতানুগতিক প্রশ্ন শুনে। সরি, আমি আসলে ঠিক গুছিয়ে প্রশ্ন করতে পারছো না। একটা অজানা ভয়, শঙ্কা তোমাকে আচ্ছন্ন করে রেখেছে। ভাবছো তোমাকে বিয়ে করতে না পেরে আমি বুঝি চিরকুমার রয়ে গেছি, দেবদাস হয়ে গেছি। এইসব সামন্ত ভাবনার বাইরে বেরোবার সাহস নেই তোমাদের, হবেও না বোধহয় কোনোদিন। ছেলেমেয়েরা কি করছে? ছেলে নেই, 2 মেয়ে। ঠিক যেমনটি তুমি চাইতে। আমি বলতাম আমার অন্তত 2 ছেলে আর 2 মেয়ে নিয়ে 4 জন থাকবে। আর তুমি বলতে না না, 2 সন্তানই যথেষ্ট, তবে সে 2 জন অবশ্যই মেয়ে হবে। শেষ পর্যন্ত তুমিই জয়ী হলে। কেন, তুমি জয়ী হওনি? হ্যাঁ, হয়েছি বইকি। স্বামী সংসার নিয়ে সুখে আছি। বিত্ত বৈভবের কমতি নেই। ছেলে মেয়ে? ছেলেমেয়েরা দেশের বাইরে লেখাপড়া করছে। স্বামী, দেবর, যা, ননদ আর আমার শাশুড়িকে নিয়ে সংসার। সবাই যার যার দৃষ্টিকোণ থেকে বড় ভালো মানুষ, বড় পরিশীলিত আচার আচরণ, কথাবার্তা। শুধু ভেতরে ভেতরে অবিরাম স্বার্থের দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ। বাইরে থেকে টের পাবার উপায় নেই। সবখানেই একই অবস্থা, কোথাও বেশি, কোথাও কম। কোনোটা বোঝা যায়, কোনোটা বোঝা যায় না। সবচেয়ে বড় কথা, নিরুপায় যারা, তারা বাধ্য হয়ে খাপ খাইয়ে নেয় বেঁচে থাকার জন্য যুদ্ধক্ষেত্রে। আর বীর যারা, তারা তো যুদ্ধই করে অধিকার আদায়ের জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে। তুমি তো যোদ্ধা ছিলে, পেরেছিলে ভালোবাসার অধিকারকে প্রতিষ্ঠিত করতে। আমি তো সামগ্রিক ভালোবাসার জন্য যুদ্ধ করেছিলাম 71-এ, এক বিশাল সমষ্টির জন্যে, একটা জাতির ভালোবাসার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যে, স্বাধীনতার জন্যে। সেখানে নিজের ব্যক্তিগত অধিকার, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছুকে বর্জন করে ত্যাগ করেই তো মরতে গিয়েছিলাম। বিজয়ের পর বেঁচে থাকাটা তো নিতান্তই দৈব ঘটনা মাত্র। সত্যিই তো, এপ্রিলের মাঝামাঝিতে একদিন সকাল 10টার থেকে তোমাদের বাসার সামনে যখন পাকিস্তানি আর্মির জলপাই রঙের ডজ পিকআপ এসে থামলো, আমরা সবাই যার যার বন্ধ জানলার চোরা ফাঁক দিয়ে শ্বাস বন্ধ করে দেখছিলাম। যখন দেখলাম ওরা কজন অস্ত্রধারী তোমাদের বাসায় ঢুকলো, আমাদের তখন ঠোঁট, গলা, জিভ শুকিয়ে গিয়েছিল। সমস্ত দোয়া দরুদ ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা পাকিয়ে দলা হয়ে গলার কাছে এসে স্থবির হয়ে গিয়েছিল। তারপরের অনেক অনেক কথা, যা শুধু তোমাকেই বলার জন্য জমিয়ে রেখেছিলাম, তার কোনো দিন বলা হলো না। সে সুযোগ আর হলো কোথায়? যুদ্ধের মাঝেই তো আমার বিয়ে হয়ে গেল। শামীমের বাবা, আমার শ্বশুর, তখন স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান। তাঁর ইচ্ছেতেই বিয়েটা হলো। আগে থেকে শামীম আমাকে কয়েকবার চিঠি দিয়ে বিরক্ত করেছিল। যুদ্ধের সময় যখন ওদের দাপট পুরো মাত্রায়, তখনই বিয়ের প্রস্তাবটা দিল। ভয়ে, আতঙ্কে, সবার উপরে আমাদের পরিবারের নিরাপত্তার কথা ভেবে কেউ আর সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো সাহসই করতে পারল না।
তোমার স্বামী তাহলে? যথেষ্ট ভালো, যথেষ্ট উদার, কিন্তু তার এইসব ভালো মানুষই সব উদারতা তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য। গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো? না না, ঠিক ততটা না, তবে কাউকে আহত করার মতো পরিস্থিতি সৃষ্টি করতে এবং আহত ব্যক্তির ক্ষতে মলম লাগাতে বেশ পারঙ্গম। বলো কি, লোকে তা টের পায় না? স্ত্রীরা যতটা টের পায় বাইরের লোক কখনোই তা পায় না, অনেক ক্ষেত্রে বরং উল্টোটাই বোঝে। অনেক কষ্ট তোমার। না না, তার চেয়ে অনেক কষ্ট নিয়ে কত নারী হেসে খেলে ঘর করছে, তার সব খবর কি আমরা পাই? না, পাই না। তাই নিজের কষ্টকে বুকে চেপে রেখে বড় একটা ব্যথার কথা ভাবি না। এই দেখো, খালি নিজের কথা বলে বকবক করে চলেছি। ভালো লাগছে, বাকি রাতটুকু বকবক করেই কেটে যাক না। হ্যাঁ, যে কথা বলছিলাম, তোমাকে ধরে নিয়ে যাবার দুদিন পর তোমার অবাঙ্গালি বন্ধু ইকবাল এসে খবর দিল তোমার লাশ আনতে হলে তোমার বাবাকে যেতে হবে। অস্থির হয়ে তোমার বাবা ইকবালের সাথে গেলেন লাশ আনতে। কারো লাশই কখনো ফিরে এলো না। বাবার কথা বাদ দাও, আমি তো তখন মরিনি যে আমার লাশ ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, সব কথাই আমরা জানতে পেরেছি যুদ্ধ বিজয়ের অনেক অনেক পরে। আর্মিরা আমাকে ধরে নিয়ে গেল এম্বার্কেশন হেডকোয়ার্টারে। আমাকে গালাগাল দিয়ে অনেক প্রশ্ন করলো একজন অফিসার। আমি পাকা অভিনেতার মতো নিজের পরিচয়কে পাল্টে দিয়ে জানালাম আমি একজন সামান্য কমার্শিয়াল আর্টিস্ট, অর্থাৎ রাস্তায় দোকানে রং দিয়ে সাইনবোর্ড হোর্ডিং লেখাই আমার কাজ। আমি এও বললাম যে আমি বাংলা সাইনবোর্ড মুছে অনেক উর্দু আর ইংরেজি সাইনবোর্ড লেখার কাজ করে ফেলেছি এরই মধ্যে। ওরা আমার পরীক্ষা নিল। ভাগ্যিস স্কুলে 2 ক্লাস উর্দু পড়েছিলাম, আর জানো তো আমি ভালো ছবি আঁকতাম। কাজেই ওদের অগ্নি পরীক্ষায় আমি পার পেয়ে গেলাম। আমাকে পাঠানো হলো সাপ্লাই ডিপোতে, পাহাড় ঘেরা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। এক নাগারে 4 দিন ওদের গ্রাফিক চার্ট তৈরি করে দিলাম। তখন নিজের চোখে দেখেছি কোর্ট মার্শালে বন্দি বাঙালি সৈনিকদেরকে সেই মধ্যযুগীয় কায়দায় কৃতদাসের মতো ব্যবহার করছে পাকিস্তানিরা। 4 দিন পর আমি হায়াতের জোরে ছাড়া পেয়ে যাই ওদের হাত থেকে। একটা ভাউচার সই করিয়ে আমার 4 দিনের মজুরি বাবদ 70 টাকা দিয়ে দেয়। সে টাকা নিয়ে আমি ঘরে না ফিরে শহরের মুক্ত এলাকায় গিয়ে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিই। সেই মাদার বাড়ি ল্যাংটা ফকিরের মাজার এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, সেসব কথা আমরা মেজবাবাইয়ের কাছ থেকে পরে শুনেছি। তারপর তুমি স্টিমারে ডেকে চড়ে সন্দ্বীপ, চাঁদপুর, বরিশাল হয়ে নারায়ণগঞ্জে গিয়ে পৌঁছেছো হয়তোবা। পৌঁছেছিলাম অনেক অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে। সে এক লম্বা কাহিনী। সেখান থেকে বাসে, নৌকায়, লঞ্চে চড়ে মাইলকে মাইল হেঁটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মুক্তাঞ্চলে। পথে পথে কত লোকজন, কত সাহায্য, কত কি। সেই সব লোকজন, সেই সব পথ এখন আর চেনা সম্ভব না। এইসব কথা আমাদের জানবার কোনো উপায় ছিল না, জানতেও পারিনি। জুন মাসের শেষ দিকে ট্রেনিং শেষে আমরা কজন গেরিলা চলে আসি রায়পুরা থানার নারায়ণপুর বাজারে। লোকজন আমাদেরকে খেতে দিত, আশ্রয় দিত, আর অবসর পেলেই জানতে চাইতো নানা কথা। একদিন, আচ্ছা ভাই, দেশটা স্বাধীনতার কতদিন লাগবো? কি করে বলবো বল? মুক্তিযুদ্ধ কবে শেষ হয় কেউ বলতে পারে না। কিন্তু যেভাবে মানুষ মারতাছে গুলি করে, ঘর বাড়ি, আট বাজার, যেভাবে আগুন জ্বালে ছারখার করতেছে, মা বোনের ইজ্জত মারতাছে, ইচ্ছা করে। সৈকত ভাই, আমার মাথায় কিছু আসে না ভাই। কি আপনার মাথায় আসে না মতিন ভাই? এই যে পাকিস্তান কায়েম করে গিয়া জোয়ান বসে আমরা তো সুঙ্গা ফুকাইয়া মিছিল করছি, হাত মে বেরি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এইটা কইয়া বহু চিৎকার পাচ্ছি। পাকিস্তান হইল, জিন্না সাহেব বড় লাট হইল, খানের গোষ্ঠী গভর্নর হইল, আইয়ুব খানে ডান্ডা মারলো, পথে ঘাটে সেফ ফালাইলে। ও হন আবার ইয়া হিয়া খান বলে মানুষ মাইরা মাটি চায়।
এই পুরা মাটি দিয়া হ্যাঁ করবোটা কি? এই পোড়ামাটি দিয়েই ওদের কবর বানাতে চায়। পাকিস্তান ওনের কয়েক বছর পরই ঢাকায় ছাত্র মাইরা ফেলাইল, শহীদ হইল কত ছাত্র। আচ্ছা কারণটা কি? কারণ ওরা ইংরেজদের মতোই আমাদের প্রভু থাকতে চায়। 1000 মাইল দূর থেকে এসে আমাদেরকে শাসন শোষণ করতে চায়। পাকিস্তান হওয়ার পরের বছরই তারা শুধু উর্দু ভাষাকেই রাষ্ট্রভাষা করতে চেয়েছিল ধর্মের ধোঁয়া তুলে। আমাদের এই মায়ের ভাষা বাংলাকে ওরা ম্লেচ্ছ ভাষা, কাফেরে ভাষা বলে গাল দেয়। কেন এরম করে? আমরা বাংলা ভাষা কইলে হ্যাঁ করে অসুবিধাটা কি? আমাদের 1000 বছরের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে নষ্ট করে ওরা আমাদেরকে কেনা গোলামের মতো ব্যবহার করতে চায়। আর কত গোলাম বানাইব? এমনিই তো তাকে ইচ্ছে মতো দেশটা চালাইতেছে আজ 24 বছর ধরে। পাকিস্তান তৈরি হওয়ার প্রায় 23 বছর পর 70 সালেই প্রথম সাধারণ নির্বাচন হলো। এই নির্বাচনে বাঙালিরা বিপুল ভোটে জয়লাভ করলো। অথচ পশ্চিম পাকিস্তানি নেতার কথা মতো অধিবেশন স্থগিত করা হলো। সারা দেশে বঙ্গবন্ধুর ডাকে শুরু হলো অসহযোগ আন্দোলন। অপরদিকে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপর গুলি চালানো শুরু করলো পাকিস্তানি মিলিটারিরা। তার ওপর কেমন ঔদ্ধত্যের সাথে বলছে, পূর্ব পাকিস্তানে মানুষ চাই না, শুধু মাটি চাই। আহারে, মানুষ চায় না, মাটি চায়। হ্যাঁ বাপের মাটি পাইছে, এই মানুষ মেরে মেরে এই মাটিকে হ্যাঁ বাড়িতে লিয়ে যাইব জাহাজে উঠিয়ে। এই শোভনা স্যার আর সহ্য না সৈকত ভাই, আমাদের বন্দুক চালানোটা শিখাই দিবেন। বন্দুক চালানো শিখে কি হবে? যুদ্ধ করুন। শুধু বন্দুক চালাতে পারলেই যুদ্ধ করা যায় না, যুদ্ধের জন্য কৌশল জানতে হয়। তাইলে তো মুশকিল। মুশকিল কেন? হুনসি বলে পাকিস্তানি মিলিটারিরা দুনিয়ার মধ্যে সেরা মিলিটারি। তাগর মতো যুদ্ধের কৌশল দুনিয়া আর কোনো মিলিটারি জানা নাই। সাহসের দিকটাও বলে 1 নম্বর। হতে পারে সত্যি, কিন্তু ওরা তো যুদ্ধ করছে না, নির্বিচারে মানুষ খুন করছে, লুটপাট করছে, ধর্ষণ করছে, পিশাচের মতো নারকীয় উল্লাসে বর্বরতার অতলে কিলবিল করছে। যুদ্ধ করছি আমরা, আমাদের মুক্তির যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। তাই এই যুদ্ধে যেমন কৌশল আছে, তেমনি আছে ভালোবাসা, সাহস, দেশপ্রেম, দাসত্বের শিকল ছেড়ে পুরো জাতিকে মুক্ত করার প্রতিজ্ঞা। এই সবই আছে আমাগো। আমি যুদ্ধ করুম। আমিও যুদ্ধ করুম। তাহলে জমায়েত করা আগ্রহী মানুষকে ট্রেনিং এর ব্যবস্থা এখানেই করা হবে। কিন্তু অস্ত্র পামু কই থেকে? অস্ত্র কেড়ে নেব, ওদের অস্ত্র দিয়েই ওদেরকে ঘায়েল করব। সেইটা কেমনে? আমাগো কাছে তো তেমন কোনো অস্ত্র নাই। আরে কস কি করি? দাও আছে না, দাও দাও দিয়া কুবাইয়া রাখা তুমি এক একটারে। মরার বুদ্ধি। আমরা তো মরাই, মরার আর মরণের ডর কি রে? ঠিক, সাহস, কৌশল আর আমাদের সামান্য কটা অস্ত্রই সম্বল। এ নিয়েই আমরা শত্রুর মোকাবেলা করছি এবং করব। বিজয় আমাদের সুনিশ্চিত। এইভাবে সারা দেশের আনাচে কানাচে সংগঠিত হলো যুদ্ধের মহড়া। আমরা এতটা বুঝতে পারতাম না। আমার শ্বশুর রোজ রোজ এসে নতুন নতুন আশার বাণী শোনাতেন। বলতেন বিপদগামী দুষ্কৃতকারীরা মিলিটারিকে খোঁচা দিচ্ছে, নিজেরাও মরছে, নিরীহ কিছু লোকজনকেও মারছে। অথচ সারা শহরটাকে তখন মনে হতো লাশ কাটা ঘরের মতো, দুর্গন্ধময় ভাগাড়ের মতো। যার যার ঘরে মানুষ বন্দী হয়েছিল যেন বেদির উপর গলা রেখে। কারফিউ ঘেরা নগরীতে সন্ধ্যার পর নেমে আসতো অদৃশ্য মৃত্যুর শীতলতা। আশেপাশের বাড়ি থেকে চাপা চিৎকার মেয়েদের। মানুষ তখন ভয়ে কাঁদত না পর্যন্ত, কান্নাও ছিল দেশদ্রোহিতার সামিল। সেই ভয়ঙ্কর দেশ যারা দেখেনি তারা কখনোই বুঝবে না এই স্বাধীনতা কত দামি। মহড়া শেষ করে দল বড় করা হলো। শুরু হলো গেরিলা অপারেশন। অন্যদিকে 2-4 জন বিপদগামী কুসংস্কারে আচ্ছন্ন স্বার্থবাদী মানুষ যোগ দিল পাকিস্তানি মিলিটারির সহায়তা করতে রাজাকার আলবদর বাহিনীতে। শুরু করলো হত্যা লুটের তাণ্ডব। মিলিটারিদের পথ দেখিয়ে নিয়ে গেল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। ওদেরই একদল একদিন গোপনে মিলিটারিদের নিয়ে এলো আমাদের ক্যাম্পের খুব কাছাকাছি। আমাদেরকে কেউ এসে ভুল খবর দিয়ে জানালো পাকিস্তান মিলিটারি আসছে পশ্চিমের নদীর ধার ঘেঁষে। আমরা সেভাবেই প্রস্তুতি নিলাম। অথচ শত্রুরা পূর্ব দিক দিয়ে এসে একেবারে ক্যাম্পের 200 গজ উত্তরে সাগরকলার ক্ষেতের মধ্যে অ্যাম্বুশ করে বসে রইল। যখন টের পেলাম তখন আর পিছু হাঁটার সময় নেই। আমরা সামনাসামনি যুদ্ধ শুরু করলাম।
এক সময় কৌশলে সবাইকে পিছু হটার সুযোগ করে দিলাম। শেষমেশ পিছু হটতে গিয়ে একটা গুলি এসে লাগলো আমার পিঠে। রক্তাক্ত দেহ নিয়ে বন জংলা বিল পার হয়ে আমি নিরাপদ জায়গায় চলে গেলাম। মিলিটারিরা বাজারটা আগুনে পুড়িয়ে দিল, গ্রাম জ্বালিয়ে দিল। ঝোপঝাড়ে পালিয়ে থাকা বুড়ো বুড়ি শিশু মহিলাদের টেনে বের করে ব্রাশ করে মারল। সে কি বিভৎসতা! এক এক জনের উপর এক এক ম্যাগাজিন গুলি শেষ করলো। মানুষের চেহারা শরীরে সে কি বিভৎস রূপ! তুমি কি করে বেঁচে গেলে? জানি না, শুধু মনে পড়ে কোনো এক বাড়ির সামনে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, ডাক্তার চাচা জ্ঞান ফিরছে। জ্ঞান তো ফিরছে ঠিকই, কিন্তু রোগীর অবস্থা তো সুবিধার না। আরে ব্যান্ডেজ বন্ডেজ একেবারে রক্তে ভিজা যাইতেছে। রক্ত বন্ধ করেন। রক্ত বন্ধ করতে হলে তো শরীর থেকে গুলি বের করতে হবে, অপারেশন লাগবে। দরকার হয় অপারেশন করেন। হ্যাঁ, আরে অপারেশন আমি কেমনে করুম? কি ছাতার ডাক্তার হয়েছেন যে অপারেশন করতে পারেন না? আরে আমি কি সেই ডাক্তার নাকি? ওষুধ বেচা ডাক্তার। গ্রামে ডাক্তার নাই, তাই ছোটোখাটো অসুখে কিছু ট্যাবলেট কিছু ক্যাপসুল দিয়ে মানুষের উপকার করি। সব ওষুধ কি আমি চিনি না সব রোগ বুঝি? তাছাড়া শরীর কাটটা গুলি বাইর করুন সার্জনের কাম। দেহ ভাই হবি ডাক্তার, তুমি ছাড়া আমাকে 2-4 গ্রামে কোনো ভরসা নাই। তুমি তো বহুত মানুষের পুরা টোরা অপারেশন করো, সৈকত ভাইয়ের ব্যবস্থাটা তেমনি করো। আরে কি ফ্যাসাতে যে পড়লাম। কোনো কথা শুনুম না, যা হয় একটা কিছু করো। ওনারে সদরে নিতে পারলে বাঁচানো যেত, কিন্তু যেইভাবে রক্ত ঝরতাছে রাতটা ঠেক দেওয়ানি তো বড় মুশকিল। তাইলে উপায় কি? এখন রক্ত দেওয়া খুব জরুরি। রক্ত? রক্ত? কত রক্ত দরকার বলেন ডাক্তার চাচা? আমার শরীরের সব রক্ত দিতে আমি রাজি, তবু সৈকত ভাই যেন কিছু না হয়, সে যেন ভালো হয়ে যায়। রক্ত কি আমার শরীরে কম আছে? আমার শরীর থেকে রক্ত নেও ডাক্তার। আরে খালি রক্ত হইলেই তো চলবো না, রক্তের গ্রুপ মিলাইতে হইব। একই গ্রুপে রক্ত মিল মতো না হইলে তো রক্ত দেওয়া যায় না। এই সেসব বড় বেজে লাগাম, আমি কোনোদিন এই জাতের কাম করি নাই গো। তাহলে রক্তের অভাবে শেষ পর্যন্ত। ডাক্তার চাচা তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, তুমি একটা কাম করো। আমারে পরামর্শ দাও। তোমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে পারো, আর আমি বুঝি কিছু চেষ্টা করতে পারি না, বলো বলো কি কাম? আপনি তো ডাক্তার মানুষ, আপনাকে সদরে যেতে হবে। দরকার হইলে সেখান থেকে বড় ডাক্তার আনতে হবে। সদরে যাওয়ান লাগবো? ডাক্তার বলে কি মিলিটারিরা খাতির করবো? ওদের কাছে তো কোনো বাস বিচার নাই গো। তবু আপনাকে এই কাজটা করতে হইব। কিন্তু এত রাইতে নৌকা ছাড়া তো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তাছাড়া নৌকায় যাইতেও তো প্রায় 7-8 ঘন্টা লাগবো গো। সে ব্যবস্থা আমরা করব। আচ্ছা, আপনি যাবেন কিনা বলেন? আরে কি যে করি। আমরা আপনার আমিরগঞ্জ ব্রিজের কাছে দিয়ে আসবো। রাত পোহাইলে আপনি হাইটে হাইটে নরসিংদে যাবেন। বলেন রাজি আছেন? ঠিক আছে। আচ্ছা, তার আগে সকলের রক্তের স্যাম্পলটা নিয়ে যাইতে হয়। যা করার এখন থেকেই শুরু করেন। আচ্ছা চলো, তোমরা সকলে আমার দোকান ঘরেই চলো, সেখান থেকে সব ব্যবস্থা করুন। চলো ডাক্তার চলো। শোনো, আমার বাড়িতে একটা খবর দিও যেন চিন্তা না করে, কাইলে আমি ব্যবস্থা কইরা ফিরবো ইনশাআল্লাহ। চলেন চলেন চলো চলো। শোনো, কিন্তু এইখানে কে থাকবে রোগীর কাছে? রোগীর কাছে থাকা কি খুবই জরুরি? না মানে ব্যথার ইনজেকশন তো দিয়া দিছি, তবু একজন কেউ থাকা উচিত। তাইলে এই বাড়ি মাইনসুরি কারো রাইখে যাই। তারা আছে। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যথেষ্ট সেবা যত্ন করলো, তাদের তো একটা দায়িত্ব আছে। সেইটা মন্দ না, কিন্তু ওরা তো মনে হয় এই সব ঘুমাইয়া পড়ছে। ঠিক আছে, আমি ডাইকে তুলতাছি। এই যে ভাই সাহেব, বাড়ির মানুষ, এই দিকে কেউ আসবেন? ভাই কেন থাকতেছেন? আর গরম পানি লাগবো? না গো বোন, কিছু লাগবো না। তয় বাড়ির পুরুষ মানুষ কই? বাজানি তো ঘুমাইয়া পড়ছে, বাতি শৈল তো চলাফেরা করতে বড় কষ্ট হয়। সৈকত বাইরে থুই আমরা কামে যাইতাছি, রোগীর কাছে তো একজন থাকুন দরকার আছিল। আপনারা যান, চিন্তা করেন না, কোনো কিছু লাগলে আমি দেখুমনি। আচ্ছা গো বোন, আমরা বড়ই নিশ্চিন্ত হইলাম।
আমরা ফিরে আসুন কাল সকালের মধ্যে। সরি না, কোন ডাক্তার চাচা? পারলে বেহান বেলায় তোর চাষিরে খবরটা দিস যে আমি নরসিংদী গেলাম রক্তের জোগাড় করতে। আচ্ছা চাচা, বেন বেলায় সেই ব্যবস্থা আমি করুম নি, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি মা। হ্যাঁ, আমরাও আসছি গো বোন। কষ্ট হইতেছে আপনার? পানি, একটু পানি। এই তো দিতেছি পানি, নেন পানি নেন, মাথাটা একটু তুইলা পানি খান। আর পারছি না, সারা শরীর অবশ হয়ে আছে, গলা ঠোঁট শুকিয়ে খাঁ খাঁ করছে, একটু পানি। ও আচ্ছা দিতাছি, গ্যালাস দিয়ে ঢালতে গেলে তো সব বিশ্বাস শেষ হইব, হাতে কোষ দিয়ে দিতাছি। ঠোঁটটা একটু খোলেন। এইবার ভিজা হাত দিয়া আপনার চোখ মুখ কপালটা একটু মুছা দিই, আরাম লাগবো। ওরা সবাই নিরাপদে আছে তো? সবাই নিরাপদে আছে, আপনি একটু ঘুমান তো। হঠাৎ করে আমার ঘুম উধাও হয়ে গেল অনেক দূরে, আমার সমস্ত ক্লান্তি ফুরিয়ে গেল, শরীরটা ভারী পাথরের মতো পড়ে আছে, কিন্তু সমস্ত ক্লান্তি সমস্ত ব্যথা যেন এক নিমেষে উড়ে গেল। ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু। না, কথা কইন না, কথা কইন না, ঘুমান। আর ঘুমাবো না, আমি এখন তোমার সাথে কথা বলবো মানবী। মানবী? মানবী কেডা? তুমি মানবী না? আমি মানবী না তো, আমি জরিনা। না না, তা হতেই পারে না। তুমি আমার সঙ্গে তামাশা করার জন্যে অন্য স্বরে গ্রামীণ ভাষায় কথা বলছো মানবী। তুমি তো প্রায় সময়ই আমার সঙ্গে নানা রকম তামাশা করতে, তাই না? না, মানবী কেডা আমি জানি না, কিন্তু আমি আপনার সঙ্গে তামাশা করতেছি না, বিশ্বাস করেন। কি করে বিশ্বাস করি? চোখ, মুখ, নাক, এমনকি উপরের ঠোঁটের কোল ঘেঁষা তিলটা পর্যন্ত হুবহু এক। তুমি মানবী না? সত্যি করে বলো। আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। তোমার মুখটা এমন বদলে যাচ্ছে কেন মানবী? তোমার মুখটায় আঁকা হয়ে যাচ্ছে শ্রাবস্তের কারুকাজ। মানবী, মানবী, অপরাধ নিও না, শুধু এক মুহূর্তের জন্যে আমার মাথাটা তোমার কোলে তুলে নাও। নিলাম। একজন বীর যোদ্ধা সেবা করার ভাগ্য আমার যদি হয়, সেই স্মৃতি নিয়েই তো আমি জীবৎকাল অহংকার করতে পারবো বীর। আমি তোমার মানবী হইলাম। মানবী, তুমি আমার চিরকালের মানবী। তুমি শুয়ে রইলে জরিনার কোলে? না, মানবীর কোলে, শেষ শোয়া। যেমন এই মুহূর্তে শুতে ইচ্ছে করছে তোমার কোমল কোলে। আমি যে পর স্ত্রী। তুমি তো মানবী, স্ত্রী, কন্যা, জায়া, জননী, সবই তুমি। এমন হাসনা হেনার সুবাসে আজও আমার বড্ড ঘুম পাচ্ছে। অনুমতি করো, তোমার কোলে ঘুমাই শিশুর মতো। এই কি তোমার শেষ ইচ্ছে? হয়তো বা তাই। তবে তাই হোক। ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু।
সৈকত, সৈকত, মানবী, এ কি সৈকত, তোমার মুখটা ক্রমশ সমতল হয়ে যাচ্ছে কেন? সারা মুখ একটা মানচিত্র হয়ে যাচ্ছে কেন? বাংলাদেশের মানচিত্র, তার বুক চিরে অজস্র রক্তের নদী প্রবহমান। সৈকত, সৈকত, এই শুনছো? মানবী, মানবী, কে? ওঠো। আমি শামীম। ব্যাপার কি? এই বাগানের কংক্রিটের বেঞ্চে শুয়ে ঘুমোচ্ছ যে? সারা রাতের কুয়াশায় ঠান্ডা লেগে যাবে না? মানবী, ওঠো। সৈকত, সৈকত, আমি শামীম, তোমার হাজবেন্ড। স্বাধীনতা, আমার স্বাধীনতা। স্বপ্ন দেখছিলে মানবী, স্বপ্ন। সৈকত, সৈকত, কি আশ্চর্য! কোথাকার সৈকত? ন্যাকাম রাখো। সৈকত কে ছিল ভালো করে জানো তুমি। এতকাল কিছু বলিনি, কিন্তু আজ সময় এসেছে বলবার। আমি যাব সেই গ্রামে, সেই গোকুলনগরে, যেখানে সৈকতের কবর রয়েছে অবহেলায় পড়ে। তোমার ঘোর কাটেনি? ঘোর কাটেনি তোমাদের, যারা কথার চাতুর্যে প্রহসন করছো মানুষ নিয়ে, দেশের মানুষ নিয়ে। স্বপ্ন আমি মোটেও দেখিনি। যা কিছু জেনেছি তারই স্মৃতি নিয়ে খেলা করলাম সারা রাত। সৈকত সম্পর্কে তুমি যা কিছু জেনেছ সেগুলো সব সত্যি নাও হতে পারে। আর সৈকত এত বড় বীর হলে নিশ্চয়ই তার সমাধিতে অন্তত একটা স্মৃতিস্তম্ভ থাকতো। স্মৃতিস্তম্ভ শুধু পাথরের হয় না। স্মৃতিস্তম্ভ তোমরা গড়তে দাওনি মুক্তিযুদ্ধের। অনেক স্তম্ভ তোমরা ভেঙে গুড়িয়ে দিয়েছ। কই সে হবি ডাক্তারের স্মৃতিস্তম্ভ, যে একজন যোদ্ধার জন্য রক্ত জোগাড় করতে গিয়ে নিজের রক্ত উজাড় করে দিয়েছিল নরসিংদীর রাজপথে, পাকিস্তানি মিলিটারিদের বুলেটের আঘাতে? কোথায় বলো, কোথায়? তাদের কথা কে জানে, কে বলে? চুপ করো মানবী। এতকাল পরে এই বয়সে এইসব বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করার কোনো মানে হয় না। সৈকত, 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 যত সব ন্যাকামি। সৈকত শুধু একজন মানুষের নাম না, সৈকত একজন মুক্তিযোদ্ধা। সৈকত থাকবে যুগে যুগে, হৃদয় থেকে হৃদয়ে। এতক্ষণ যোদ্ধা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম, শফিক কামাল, শাহিন, জিয়াউল হাসান, হবি ডাক্তার এস.এম. মহসিন, মতিন, সিরাজুল হক মন্টু, করিম, সাইফুল ইসলাম, লতিকা, খুরশিদ জাহান, জরিনা, ফরিদা আক্তার রুমা, শান্তনা, হাসনাত জাহান মনিরা। সৈকত ও মানবীর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে বুলবুল আহমেদ ও তরু মোস্তাফা। শব্দগ্রহণ ও সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সুলাইমান খোকা।